আমাদের মতন বেকার যুবকদের বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কেন আমাদের গুজরাট যেতে হবে, কেন আমাদের উত্তরপ্রদেশ যেতে হবে, কেন আমাদের কেরলে যেতে হবে? বাঁচতে চাই বিজেপি সরকারই চাই। আমাদের হিন্দু সমাজকে তো দিদি শেষ করে দিল। দিদি আমাদের কি দিয়েছে? দিদি আমাদের হিন্দু সমাজকে শেষ করে দিয়েছে। 2005 সালে এই মমতা ব্যানার্জি যিনি এমপি ছিলেন, পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তিনিই প্রথম বলেছিলেন এসআইআর হোক, যদি ভোটার তালিকায় ভুল থাকে, যদি 64 লক্ষ মানুষের নাম বাদ রেখেছে, ওই মানুষগুলো যদি প্রকৃত বেঁচে থাকতো, প্রকৃতিও ভারতীয় হতো, তাহলে আমাদের যে নির্বাচন কমিশনের অফিস, এই অফিসটা কি আস্ত থাকতো? আপনারাই বলুন। আমি জনসাধারণের কাছে প্রশ্ন তুলতে চাই, আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন আপনি চৌরাস্তার মোড়ে ঘুগনি বিক্রি করুন, আপনি চৌরাস্তার মোড়ে চপ বিক্রি করুন। আপনার ভাইপো যদি পারে, আমরাই পারবো, আমরাই পারবো, আমরাই পারবো। আমি মুখ্যমন্ত্রীকে আপিল করতে চাই। युवा शादी का फॉर्म भरा आपने? হ্যাঁ, फॉर्म भरे? इस बार वोट किसको? दीदी के युवा উনি বেকারদের সঙ্গে প্রতারণা করছেন। উনি এই যুবশ্রী ভাতা দিচ্ছেন এই কারণে, সরকার ফেলিওর, কিছু সময়ের জন্য উনি সুরক্ষার বলয় দিচ্ছেন। এটা সরকারের ব্যর্থতার কারণে আমাদের কিছু সময়ের জন্য রিজার্ভ দেওয়ার জন্য উনি যুবসাথী প্রকল্প চালু করেছে। তো এখানে সরকারের ব্যর্থতা রয়েছে। আমাদের উনি অনেকে বলবেন যে যে সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। আমি মেনে নিচ্ছি সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। শিল্প না হলে দেশের বিকাশ কোনোভাবে সম্ভব নয়। আমরা চাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার এলে আমাদের শিল্প কারখানা, আমাদের মতন বেকার যুবকদের বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গ ছেড়ে কেন আমাদের গুজরাট যেতে হবে, কেন আমাদের উত্তরপ্রদেশ যেতে হবে, কেন আমাদের কেরলে যেতে হবে? আমরা চাই আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবাংলা ছিল আজ যা ভাবতো ভারতবর্ষ তা 10 দিন ভাবতো। এখানে বিবেকানন্দর জন্মভূমি, এখানে মাতঙ্গিনী হাজরার জন্মভূমি, এখানে বীর সুভাষচন্দ্রের জন্মভূমি। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্ন আমাদের নেতাজি সুভাষচন্দ্র দেখিয়েছিলেন, সেই স্বপ্নের দিশাকে এরা জলাঞ্জলি দিয়েছে, পশ্চিমবঙ্গ সাগরে বিসর্জন দিয়েছে। আজকে চাই আমরা সোনার বাংলা করতে, যা বিজেপি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার আমাদের সেই স্বপ্নের দিশা দেখাচ্ছে। আমরা চাই, বাঁচতে চাই বিজেপি সরকারই চাই, বিজেপি সরকারই চাই, বিজেপি সরকারই চাই। আমরা চাই, আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। মায়েদের লক্ষ্মীর ভান্ডার যেমন কিছু সমাজের মানুষের প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না, মায়েদের ওই লক্ষ্মীর ভান্ডার প্রয়োজন আছে। তা বলে এই নয় আমি যদি সরকারি চাকরি বা কোনো গভর্নমেন্ট কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা রোজগার করি, আমার মায়ের ওই 1,500 টাকা প্রয়োজন আছে কিনা সেটাই বলুন। আমি সাধারণ মানুষের কাছে অ্যাপ্লাই করতে চাই। আমি যদি 50,000 টাকা রোজগার করি, আমার মায়ের কি ওই 1,500 টাকা প্রয়োজন আছে? আমি যদি 50,000 টাকা রোজগার করি, আমার কি 1,500 টাকার প্রয়োজন আছে সেটাই বলুন আপনারা। আমি জনসাধারণ কাছে অ্যাপিল করতে চাই, আমার মতন যারা শিক্ষিত ছেলেরা আজকের নিজের বাংলা ছেড়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে আজকের কেন যেতে হবে গুজরাট, কেন যেতে হবে উত্তরপ্রদেশ, কেন যেতে হবে ব্যাঙ্গালোর, কেন ভীমরাজ্যে যেতে হবে? আমাদের পশ্চিমবঙ্গে কি নেই? আমাদের পশ্চিমবঙ্গে কি নেই? আমাদের সোনার বাংলা, আমাদের মাঠ, আমাদের পাহাড় পর্বত সোনা দিয়ে মোড়া। দিদি আমাদের শেষ করে দিয়েছে। আজকের কিটা নেই, কেন আমাদের যুবসাথী দিতে হবে বলুন? আপনারা তো এসেছিলেন ক্ষমতায়, শিল্পকে তাড়িয়ে, টাটাকে তাড়িয়ে আপনি শ্মশান ভূমিতে পরিণত করে দিয়েছিলেন। কার উন্নয়ন হয়েছে? ওই শিল্পটা ধ্বংস করে কার উন্নয়ন হয়েছে বলুন আপনারা? আপনি একজন ভালো মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে আপনি চেয়ারে বসেছেন, আপনার চাকরি হয়েছে, সাধারণ মানুষের চাকরি কি হয়েছে? আপনাকে আমি প্রশ্ন করতে চাই মাননীয়, শিল্প তাড়িয়ে কার লাভ হয়েছে? আপনি হাওয়াই চটি থেকে কোটিপতি হয়েছেন, আপনার ভাইপো এমপি থেকে আজকে কয়েকশো কোটি মিলিয়ন ডলারের মালিক উনি। কার লাভ হয়েছে? শিল্প তাড়িয়ে কার লাভ হয়েছে? আজকে যদি শিল্প হতো সিঙ্গুরে, ছোট বড় মাঝারি কারখানা, ওই বড় কারখানা হাত ধরে আসতে পারতো, সিঙ্গুরের চেহারা বদলে যেত, বাংলার চেহারা বদলে যেত। আমার মতন ছেলেকে বিদেশ যেতে হতো না, আমার মতন ছেলেকে পশ্চিমবাংলার বাইরে যেতে হতো না। আমরা চাই বিজেপি সরকার আসুক। तो आपको लग रहा है कि बीजेपी आएगी? आपने जितनी बातें बोली, बहुत अच्छी बातें बोली कि शिल्प नहीं है, 1,500 की जगह पे अगर आपको 50,000 रुपए की नौकरी मिली होती तो आपकी माता को वो 1,500 रुपए के लक्की भंडार की आवश्यकता नहीं होती। आपने बिल्कुल ये बात सही कही कि बंगाल के पास क्या नहीं है, सोनार बंगला है, पहाड़ है, पर्वत है, लेकिन इधर दूसरी तरफ
दीदी तो आरोप यूं लगाती है कि ये मोदी जी उद्योगपतियों की सरकार है, गरीबों की सरकार नहीं। दीदी गरीबों के लिए योजनाएं बनाती है, गरीबों को नौकरी देती है। मोदी तो बस अंबानी अडानी के लिए देते हैं। দিদি থাকলে গরিবের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের হিন্দু সমাজকে তো দিদি শেষ করে দিল। দিদি আমাদের কি দিয়েছে? দিদি আমাদের হিন্দু সমাজকে শেষ করে দিয়েছে। अच्छा হিন্দু ধর্মকেই আমাদের শেষ করে দিয়েছে দিদি। हम दो আমরা বলছি যে সর্বধর্ম সমন্বয়, আমিও সর্বধর্মকে সম্মান করি। যারা আমাদের ভারতীয় মুসলিম তারা আমাদের সঙ্গে সহাবস্থান করুক। আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই সবাই সবাই মিলেমিশে। তা বলে ওই নয় যে বাংলাদেশি মুসলিম আমাদের ভোটার তালিকায় থাকবে, তাই বলে ওই নয় যে মৃত ভোটাররা আমাদের ভোটার তালিকায় থাকবে। আমরা চাই সুস্পষ্ট ভোটার তালিকা, स्पष्ट वोटर तालिका। স্পষ্ট ভোটার তালিকা চাই। আমার ভোটার তালিকায় কেন রোহিঙ্গা থাকবে? अच्छा एक बात बताइए, बहुत लोग हैं आप लोगों में से किसी का नाम एसआईआर में कटा है क्या? किसी का? और सबका नाम एसआईआर में है? दीदी बंगाली बोल दीजिए जरा। सबका नाम है एसआईआर में, हाथ खड़ा कर दीजिए जरा। আমাদের সবার নাম আছে। सबका नाम है एसआईआर में, ये किसी का नाम कटा है? না এটাই কারণ। हाँ 2005 সালে এই মমতা ব্যানার্জি हाँ যিনি এমপি ছিলেন, हाँ পার্লামেন্টে हाँ স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। हाँ তিনিই প্রথম বলেছিলেন এসআইআর হোক। সিপিএম বাংলাদেশি রোহিঙ্গা মৃত ভোটারকে রেখে সিপিএম দিনের পর দিন ক্ষমতায় আসীন রয়েছে। যে এই বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর জন্য তিনি চাইছিলেন ভোটার তালিকায় সুস্পষ্ট ভোটার তালিকা হন। উনি চাইছিলেন, উনি ধর্মতলাটাকে অনশন করেছিলেন, উনি মিছিল বের করেছিলেন, সেই সিপিএম এর বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আঙুল তুলেছিলেন। আজকে তিনি শাসন ক্ষমতায় এসে বিরোধী নেত্রী যখন ছিলেন, আমি ওনাকে উনি যখন বিরোধী নেত্রী ছিলেন ওনার বিরোধিতাকে আমি কুর্নিশ জানাই। সত্যি বিরোধিতা করেছিলেন, আজকের লড়াই করে উনি উঠে এসেছেন। आज बात है, राजनीति कितनी बदलती है। दोस्त ने बताया कि जब बुद्धदेव भट्टाचार्य के खिलाफ ममता बनर्जी जो है वो आंदोलन कर रही थी कि वोटर तालिका साफ हो, उसके लिए वो अनशन पे बैठी, लेकिन आज वही जब वोटर तालिका साफ हो रही है तो उसका विरोध कर रही है। लेकिन वो तो ये कह रही है कि बंगालियों का, टीएमसी वोटर्स का नाम एसआईआर में काटा जा रहा है, बांग्लादेशियों का नाम नहीं काटा जा रहा है। আমি বলি যদি ভোটার তালিকায় ভুল থাকে, যদি 64 লক্ষ মানুষের নাম বাদ গেছে, ওই মানুষগুলো যদি প্রকৃত বেঁচে থাকতো, প্রকৃতিও ভারতীয় হতো, তাহলে আমাদের যে নির্বাচন কমিশনের অফিস, এই অফিসটা কি আস্ত থাকতো? আপনারাই বলুন। আমি জনসাধারণের কাছে প্রশ্ন তুলতে চাই, যদি 64 লোক মানুষ প্রকৃত ভারতীয়, রোহিঙ্গা নয়, মৃত ভোটার নয়, ডবল ভোটার নয়, তাহলে আমাদের যে নির্বাচন অফিস কেন্দ্রটা রয়েছে ওই নির্বাচন কেন্দ্র অফিসটা কি আস্ত থাকতো? क्या बात कह दी दोस्त ने। कह रहे 64 लाख को लेके बवाल मचाया हुआ है। अगर उस 64 लाख लोग सच में जमीन पर होते तो क्या निर्वाचन ऑफिस वैसा ही रहता जैसा अभी आपको नजर आ रहा है? वो 64 लाख लोग क्या निर्वाचन दफ्तर नहीं पहुंचते? क्या बात दोस्त, पहली बार वोट करने वाले हो, उम्र क्या है तुम्हारी? बोलो। उम्र 23 বছর। 23 वर्ष। तो 23 वर्ष करते क्या हो अभी? काम क्या करते हो? काज বেকার, বেকার, গ্রাজুয়েশন পাস করে বেকার। শিক্ষিত বিএ পাস করেও বেকার হয়ে বসে আছে। তার বুঝতে পারছেন আমাদের দেশের উন্নতিটা কোথায় হচ্ছে? আমাদের জনতা এটাই, আমরা শিল্প চাই, কর্মসংস্থান চাই। আমার ভাই এবং পরবর্তী প্রজন্ম তারা কোনো মায়ের কোল শূন্য করে বিদেশ চলে না যায়, তারা আমার রাজ্যে কাজ করুক। আমার রাজ্যেই একদিন মানে পশ্চিমবঙ্গের ভিতরে থেকে এক সপ্তাহ পরে মায়ের কাছে ফিরে আসতে পারে, পরিজন নিয়েই থাকুক। এই আশা, এই আমরা এনডিএ সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি। আপনারা যদি পাওয়ারে আসেন, আপনাদের কাছে আমাদের নাগরিক মঞ্চ থেকে বা নাগরিকের পক্ষ থেকে আমাদের সনুর্বন্ধ অনুরোধ যে আমাদের হিত গৌরব ফিরিয়ে দিয়ে হোক। আমরা যে বাঙালি বলতাম, মাথা উঁচু করে বলতাম, আজ যা বাংলা ভাবে 10 দিন পরে তার ভারতবর্ষ ভাবে, সেই হিত গৌরব যেন ফিরিয়ে দিক এনডিএ সরকার, মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি। এই বলে আমার বক্তব্য শেষ। मोदी पे भरोसा क्यों है तुम्हें? मोदी पे भरोसा क्यों है तुम्हें? मोदी की तो कभी यहाँ सरकार ही नहीं चली है। हम तो देख रहे हैं केंद्र की योजनाएं भी यहाँ नहीं आ रही है, आयुष्मान कार्ड भी यहाँ नहीं आ रहा है। ভারতবর্ষে 28টা অঙ্গরাজ্য রয়েছে, हाँ 28 के और राज्य है। 7টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ठीक। 28টার মধ্যে ওনারা 17টার বেশি 21টার মতন সরকার চালাচ্ছে। 21টার মতন সরকার চালাচ্ছে। উত্তরপ্রদেশ যেখানে জঙ্গল রাজ বলতো, সেখানে আজকের বড় বড় শিল্প প্রতিষ্ঠানরা শিল্প করছে তেনাদের হাত ধরে। গুজরাট
শিল্প মডেল, শিল্প নগরী, যেটা পশ্চিমবঙ্গ থেকে টাটা চলে যাওয়ার পর তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের শ্রী নরেন্দ্র দামোদর মোদী। তিনি আমন্ত্রণ করেছিলেন টাটাকে, রতন টাটাকে, যিনি পশ্চিমবঙ্গ থেকে তল্পা ঘুরিয়ে নিয়ে গুজরাটে গিয়ে টাটা কারখানা করেছে। আমার পশ্চিমবঙ্গে সেই টাটা কারখানা যদি হতো, চেহারাই বদলে যেত। একজন মুখ্যমন্ত্রী থেকে রিটায়ারমেন্ট হলো, একজন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হলো, তিনি দেশের কাছে মডেল করলেন গুজরাট শিল্পনগরী। কিন্তু পশ্চিমবাংলা যে শিল্পনগরী হওয়ার কথা ছিল, শ্মশানে পরিণত হলো। সৎ, নির্ভীক, স্বচ্ছ ভাবমূর্তির মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদত্যাগ দিয়ে বাড়িতে বসে থাকতে হলো। কার লাভ হলো? বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি। আজকের মুখ্যমন্ত্রী বলছে চপ শিল্প ভাজুন, ঘুগনি ভাজুন, বেকারদের নিয়ে এর থেকে বড় খিল্লি, বড় তামাশা হতে পারে না। আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবেন আপনি চৌরাস্তার মোড়ে ঘুগনি বিক্রি করুন, আপনি চৌরাস্তার মোড়ে চপ বিক্রি করুন? আপনার ভাইপো যদি পারে, আমরাই পারবো, আমরাই পারবো, আমরাই পারবো। আমি মুখ্যমন্ত্রীকে আপিল করতে চাই, খোলা খাতায় আঙুল ধরতে চাই, আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন চৌরাস্তার মোড়ে ঘুগনি বিক্রি করুন, ডিমের সিদ্ধ করুন, চপ ভাজুন, তাহলে ভাববো আপনার কথাই সঠিক ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যে ভাবনা ভেবেছিল শিল্প আমাদের ভবিষ্যৎ, কৃষি আমাদের ভিত্তি, আপনার আর ওনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। देखिए यही बात कहते हैं। আমি বাড়ির ছেলে, আমি এই সরকারকে পরিবর্তন করার জন্য ভারতীয় জনতা পার্টি করি। तुम्हें डर नहीं लग रहा है? तुम जो इतना बोल रहे हो, कल को टीएमसी के कार्यकर्ता आके तुम्हें पकड़ ले जाएंगे? আমি কাউকে ভয় পাই না। গণতন্ত্রের মন্দিরে বিরোধী কণ্ঠস্বর প্রয়োজন। যেই শাসন ক্ষমতায় থাকুক না কেন, শক্তিশালী বিরোধী গণতন্ত্রের শক্তিশালী কাঠামোকে আরো উন্নত করে। একদলীয় শাসন ব্যবস্থা কোনো দিনের জন্য সুখকর নয়। প্রতিবাদী কণ্ঠস্বর থাকা প্রয়োজন। আমাদের মতন আরো আরো হাজার হাজার প্রতিবাদী কণ্ঠস্বর উঠে আসবে আমাকে দেখে। दोस्तों, इन्होंने जो बात कही, हालांकि हिंदी अनुवाद तो बहुत लंबा हो जाएगा, सबटाइटल्स आप देखते रहेंगे। इन्होंने एक बहुत महत्वपूर्ण चीज कही कि पश्चिम बंगाल जो एक टाइप में शिल्प का यानी कि इंडस्ट्री का राज्य था, वो इंडस्ट्री विहीन हो गया। और उसी दौरान गुजरात में इंडस्ट्रीज आती चली गई। जिस टाटा को ममता बनर्जी ने भगाया, उसे गुजरात जो है अपने पास बसा ले गया। और इसका नुकसान ये हुआ है कि पश्चिम बंगाल, जहां पे पहले लोग मजदूरी करने आते थे, वहां के लोग मजदूरी करने जा रहे हैं। और इनको ये हालात बदलने हैं, इनको ये चीजें बदलनी है। इस चीज के लिए इन्हें परिवर्तन चाहिए। बड़ा अच्छा लगता है युवाओं से बात करके। युवा जब बात करते हैं तो वो मूल विषयों की बात करते हैं, वो शिक्षा की बात करते हैं, वो स्वास्थ्य की बात करते हैं, वो रोजगार की बात करते हैं। ये बात स्पष्ट है कि युवा भत्ता लेने को ये लोग मजबूर हैं। लेकिन ये युवा भत्ता लेने की मजबूरी क्यों है, ये लक्की भंडार लेने की मजबूरी क्यों है, ये इस भाई ने बताइए। 15 বছরের বেশি এই সরকার রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী তিনি। ওনার চেয়ারকে আমি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, আমরা দেখিনি উনি মন্দিরের ফিতা কাটতে দেখেছি, ওনাকে একটা আলপিনের ফিতা কাটতে দেখিনি। প্রত্যেক বছর বিজনেস সামিটে কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু আজও আমাদের পশ্চিমবঙ্গের শিল্পের ভাগ্য আকাশে এখনো জিরোইটা কাটেনি। উনি আজকের কেন যুবশ্রী ভাতা আনতে হচ্ছে, ওনারা বলছেন, ওনাদের মুখপাত্ররা বলছেন যে দেখুন আজকের বিজেপি এবং সিপিএম এর পরিবারের ছেলেরা লাইনে দাঁড়িয়েছে, কি সুন্দর দেখতে ভালো লাগছে। আমি ওনাদের প্রশ্ন করতে চাই, আপনারা 15 বছর শাসন ক্ষমতার পরে অযোগ্যতা প্রদর্শনের দায়ভার কি আপনাদের নয়? আপনাদের কেন যুবসাথী প্রকল্প চালু করতে হয়েছে? আপনাদের ফেলিওরের কারণে যুবসাথীর ফর্ম আমাদের মতন বেকার যুবকদের হাতে ধরিয়ে দিয়েছেন। তারপরে আপনারা বলছেন দেখতে খুব সুন্দর লাগছে, বিরোধী দলের নেতা নেত্রীদের ছেলে মেয়েরা 1500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। এর থেকে দুর্ভাগ্যজনক বক্তব্য আর হতে পারে না। আমি সেই তৃণমূল কর্মী বা তৃণমূল মুখপাত্রদের বলতে চাই, ওনারা বলছেন, লিপস্টিক মামনি চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে বিজেপি সিপিএম এর পরিবারের ছেলেরা লাইনে দাঁড়িয়েছে, খুব শুনতে দেখতে ভালো লাগছে। আমি দিদিকে প্রশ্ন করতে চাই, আপনি এই কথাটা দিদিকে দিয়ে বলান যে আমাদের মায়েদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমাদের ছেলেদের যুবসাথী দরকার নেই, কৃষক বন্ধু দরকার নেই, যে আমাদের রাজ্যে যে 7 লক্ষ কোটি টাকা দেনা আছে, তৃণমূল কর্মীরা যেন গায়ে গতরে খেটে শোধ করে দিন।
এটাই বললে আমরা ভাতা নেব না, এটাই বললে আমরা ভাতা নেব না। इस बार क्या लग रहा है किसकी सरकार आने की संभावना है? বিজেপি সরকারই আসবে। बीजेपी सरकार आएगी। क्यों दीदी? बीजेपी বিজেপি এলে তবে বুঝতে পারবো দেশের কতটা ক্ষতি হয়েছিল। আমরা আশা করছি বিজেপি এলে দেশের উন্নতি হবে। बीजेपी आएगी तो उन्नति होगी। हाँ। लेकिन दीदी तो कहती हैं कि मोदी जी तानाशाह है, काम नहीं करते और ना ही करने देते हैं, बस हिंदू मुसलमान करते हैं। মোদি ভালো মানুষ বলে, মোদিজি আছে বলে এখন আমরা হয়তো দুটো রেশন চাল খেতে পাচ্ছি। মোদিজি আছে বলে আমরা অনেক দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। হয়তো মোদিজি আমাদের সরাসরি কিছু করতে পারছে না, কিন্তু মোদিজি ওনার হাত ধরে দিচ্ছে বলে তো আমরা পাচ্ছি। अच्छा, मतलब मोदी जी की योजनाएं सही हैं, दीदी की योजनाएं गलत है, ये कह रहे हो? একদম अच्छा, ये बताइए दीदी, महिला सुरक्षा को लेकर ममता दीदी का काम कैसा है? কোনো দিকেই দেখে না। মেয়েরা নানা রকম ভাবে নির্যাতিত হচ্ছে, কিন্তু উনি কোনো স্টেপই নেয় না। তাহলে দেখেন এমন পুলিশ একদম জনসাধারণ হয়ে বসে আছে, তাহলে উনি কি করে আমাদের উপকার করছে? ठीक है, बहुत शुक्रिया आप सभी का, बहुत बहुत धन्यवाद। इस वीडियो पर आपकी जो भी प्रतिक्रिया हो कमेंट बॉक्स में जरूर बताइए।